অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে, তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। একটু দেখে তারপরে বেরিয়ে চলে আসবে এরকম না, নাহলে কিছু বুঝতে পারবে না। প্রথমে কঠিনগুলো দিচ্ছি, বাট পরে যখন আসবে তখন সুন্দর সুন্দর কোশ্চেনগুলো আলোচনা করা হবে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ম্যাটারনিটি নার্সিং। এই ম্যাটারনিটি নার্সিংয়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 2, ইন্টারভিউর পার্ট 2 যে ভিডিওটা আমি টপিক ওয়াইজ আলোচনা করেছি, সেটা অনেকেই পছন্দ করেছো। ঠিক আছে, আজকে এই ম্যাটারনিটি নার্সিং নিয়ে আলোচনাটা করব। খুব ইম্পর্টেন্ট টপিক, আর অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো ম্যাটারনিটি নার্সিং। ম্যাটারনিটি নার্সিংয়ের ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হলো ডিফিনিশন অফ অবস্টেট্রিক। ঠিক আছে, দুটো ভাগে যেমন বললাম, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি। তো অবস্টেট্রিক জিনিসটা কি? ঠিক আছে, যদি কোশ্চেন করে ডিফিনিশন অফ অবস্টেট্রিক বা জিজ্ঞাসা করতে পারে যে অবস্টেট্রিক বলতে কী বোঝো, তো এখানে দেখো সুন্দর করে বলা হয়েছে, অবস্টেট্রিক ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড সার্জারি কনসেন্ট উইথ এ চাইল্ড বার্থ অ্যান্ড দ্য কেয়ার অফ ওমেন গিভিং বার্থ। ইট encompasses prenatal care, labor and delivery and postpartum care। ঠিক আছে, তো ওবিজির ক্ষেত্রে, ঠিক আছে, অবস্টেট্রিক এর ক্ষেত্রে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি এটা একটা কিন্তু দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা হচ্ছে মেডিসিনের মধ্যেও পড়ছে এবং সার্জারির মধ্যেও পড়ছে এই অবস্টেট্রিকটা। সাথে কি পড়ছে এটার মধ্যে হচ্ছে চাইল্ড বার্থ, এর মাধ্যমে কিন্তু ডেলিভারিও হবে। ঠিক আছে, এবং মায়ের কেয়ার সম্পর্কেও আমরা এই অবস্টেট্রিকে জানতে পারবো। তারপরে আমরা জানতে পারবো প্রিনেটাল কেয়ার, লেবার সম্পর্কে জানতে পারবো অবস্টেট্রিকে, এবং জানতে পারবো আমরা ডেলিভারির সম্পর্কে। আর জানতে পারবো পোস্টপার্টাম কেয়ার, ডেলিভারির পরের যে পিরিয়ডটা থাকে সেই সম্পর্কেও এই যে আমরা জানতে পারি, এটাই হচ্ছে অবস্টেট্রিক। ঠিক আছে, ভালো করে বুঝবে। নিচে একটা লেখা আছে, ফোকাসিং অন দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ বোথ দ্য মাদার অ্যান্ড বেবি ডিউরিং দিস প্রসেস। আর আমাদের ফোকাস করেছে হেলথের উপর এবং মা এবং বাচ্চার ঠিক আছে ওয়েলবিং, সুস্বাস্থ্য দেখার এবং কি করছে ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়ে আমরা মা এবং বাচ্চাকে আমরা সুস্বাস্থ্যভাবে দেখছি, পর্যবেক্ষণ করছি, ঠিকঠাক দেখাশোনা হচ্ছে। এই যে কথাগুলো বলা হয়েছে এটাতে হচ্ছে অবস্ট্রাকটিভ। এবার গাইনোর মধ্যে কি কি থাকতে পারে? গাইনো জিনিসটা কি? গাইনো হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ফোকাস অন দ্য হেলথ অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো গাইনোটা হচ্ছে কি, এটাও একটা মেডিসিন। কিছু প্রবলেম হলে সেটা মেডিসিন দিয়েও ঠিক হয়, এবং এটা বিশেষ করে বিশেষ ফোকাস দেয় কিসের উপর? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর, ইনক্লুডিং দ্য ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস ধরা, ট্রিটমেন্ট করা তার উপর, এবং কি করেছে কেয়ার অফ দ্য কন্ডিশন ইফেক্টিং দ্য ইউট্রাস। ধরো ইউট্রাসের কিছু প্রবলেম হলে সেটা ট্রিটমেন্ট করা, ফেলোপিয়ান টিউবের কোনো প্রবলেম হলে সেটা ট্রিটমেন্ট করা, ওভারিজের কোনো প্রবলেম হলে এই যে ট্রিটমেন্ট, এই সমস্ত অর্গান বা এই সমস্ত কন্ডিশন যদি থাকে একটা ওমেনের ক্ষেত্রে বা ধরনের ব্রেস্ট, তাহলে সেইটাকে যদি স্টাডি করা হয় সেটাকে বলে গাইনোকোলজি। তো ডিফারেন্ট হচ্ছে অবস্ট্রাকটিকের মধ্যে ডেলিভারিটা পড়ছে, আর হচ্ছে গাইনোকোলজির মধ্যে ডেলিভারিটা পড়ছে না। এই হচ্ছে দুটো ডিফারেন্ট। পরের কোশ্চিনে চলে আসি, নর্মাল ওয়েট অফ দ্য ইউট্রাস। ইউটারাসের নর্মাল ওয়েট কত? কোশ্চেন করতে পারে। 50 to 60 গ্রাম। এটা নন প্রেগনেন্ট, যেসব মহিলা প্রেগনেন্ট নাই সেই সব মহিলার নর্মাল ইউট্রাস যদি ওয়েট জানতে চায় তাহলে 50 to 60 গ্রাম। এখানে বলেছে নন প্রেগনেন্ট। ঠিক আছে, মনে রাখবে, প্রেগনেন্ট মহিলার তো ইউট্রাস বড় হয়, তার ওজনটাও বেশি হবে, তো এখানে নন প্রেগনেন্ট বলা হয়েছে। পরের কোশ্চেনে চলে আসি। তাহলে কোশ্চেন এরকম করতে পারে, হোয়াট ইজ দ্য ব্ল্যাক এরিয়া অ্যারাউন্ড দ্য ব্রেস্ট নিপল কল্ড, নিপিলের চারপাশের অংশ, কালো অংশটাকে কি বলে? অ্যারোলা। ঠিক আছে, অ্যারোলা বলে। পরের কোশ্চেনে চলে আসি,
হোয়াট আর দ্য অবস্ট্রাকটিভ গ্রিপ। দেখো তোমরা গ্রিপ সম্পর্কে জানো যে অবস্ট্রাকটিভ গ্রিপ থাকে, 4টা গ্রিপ ভালো করে তোমরা লিখে নিবে। ফান্ডাল গ্রিপ, তারপরে 2 নম্বর হচ্ছে ল্যাটারাল গ্রিপ, এটাকে আবার বলা হয় আম্বিলিক্যাল গ্রিপ। 3 নম্বর হচ্ছে পেলভিক গ্রিপ ফার্স্ট এবং পেলভিক গ্রিপ সেকেন্ড। তো এই 4টা গ্রিপ কিন্তু কোশ্চেন করে, ঠিক আছে। হোয়াট আর দ্য অবস্ট্রাকটিভ গ্রিপ, গ্রিপ সম্পর্কে তোমাদেরকে জানতেই হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 4টা তোমরা ভালো করে জেনে নেবে যে গ্রিপগুলো আছে, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, পেলভিক গ্রিপ, ঠিক আছে, পেলভিক গ্রিপ সেকেন্ড, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। পরের কোশ্চেনে চলে আসি এবার। পরের কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লেজেন্টা। আচ্ছা, প্লেজেন্টার কাজ কি, প্লেজেন্টার কাজটা কি, এটা জানতে পারে, ঠিক আছে, কোশ্চেন করতে পারে। এখানে আমি 2 থেকে 3টা পয়েন্ট দিয়েছি, তোমরা সুন্দর করে লিখে নেবে। ইট প্রোভাইডস অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন। প্লেজেন্টার কাজই হচ্ছে অক্সিজেন প্রোভাইড করা এবং নিউট্রিশন প্রোভাইড করা, ঠিক আছে। কীভাবে, দ্য মাদার্স ব্লাড স্ট্রিম টু দ্য ডেভেলপিং ফ্লাস, মায়ের থেকে ফিটাসের, মায়ের থেকে বাচ্চার এই যে ট্রান্সমিশন, ঠিক আছে, কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে কিন্তু এগুলো পৌঁছাচ্ছে। পরের কি বলেছে, ইট রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ফিটাস ব্লাড, ঠিক আছে, বলছে যত রকমের ওয়েস্ট প্রোডাক্ট আছে ফিটাসের যে ব্লাড, এই প্লাজেন্টার মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আবার বাইরে করে দেয়। এবার পরেরটাকে কি বলে, ইট প্রোভাইড সাম ইমিউনো প্রোটেকশন বাই দ্য ট্রান্সফারিং অ্যান্টিবডিজ ফ্রম দ্য মাদার টু ফিটাস। আরেকটা কাজ করে, কি কাজটা করেছে, একটা কাজ করছে ইমিউনো প্রোটেকশন করছে, ইমিউনো প্রোটেকশন করছে, আর তার সাথে সাথে অ্যান্টিবডিজ তৈরি করছে মায়ের টু ফিটাস, মা এবং ফিটাসের মধ্যে, এটাও একটা কাজ করছে প্লাজেন্টা। তো 2 থেকে 3টা তোমরা মনে রাখবে প্লাজেন্টার ফাংশনটা, কাজটা, তাহলে দেখবে কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দিতে পারবে। পরের টপিকে চলে আসি, মানে টপিক বলবো না, পরের কোশ্চেনে চলে আসি, ঠিক আছে। পরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সুন্দর কোশ্চেন তোমরা দেখে রাখো, খুব সুন্দর কোশ্চেনগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্লেজেন্টার নর্মাল ওয়েট কত। আমরা তো ইউটেরাসের নর্মাল ওয়েট জানলাম কত, 50 to 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম। এবার প্লেজেন্টার নর্মাল ওয়েট 500 গ্রাম পড়েছে, প্লেজেন্টার নর্মাল ওয়েট হচ্ছে 500 গ্রাম। প্লেজেন্টার কমপ্লিট হতে কত উইক লাগে, একটা প্লেজেন্টা তৈরি হতে কত উইক লাগে তৈরি হতে, সেটা হচ্ছে 12 উইক। 12 উইকের মধ্যে কিন্তু প্লেজেন্টা কমপ্লিট তৈরি হয়ে যায়। 12 উইকের আগে তৈরি হয় না, কমপ্লিট তৈরি হয় না, বাট 12 উইকের পরে কিন্তু কমপ্লিট প্লেজেন্টা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো যদি কোশ্চেন করে যে কমপ্লিট প্লেজেন্টা হতে কত উইক লাগে, তাহলে 12 উইক বলবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখো এখানে, প্লেজেন্টার কালার কি জিজ্ঞাসা করতে পারে, প্লেজেন্টাটার কালারটা কি, সেটার কালার হচ্ছে ডার্ক রেড। পরের কোশ্চেনে চলে আসি, ওয়েট রেশিও অফ প্লেজেন্টা উইথ ফিটাস। আচ্ছা, বলছে রেশিও জানতে চাইছি, কি রেশিও, যে প্লেজেন্টা বাচ্চার থেকে কতটা ওয়েট বেশি, বাচ্চাটার ওয়েটটা বেশি থাকে মানে ফিটাসের নাকি প্লেজেন্টার, কীরকম রেশিও থাকে, সেটা হচ্ছে 1:6। এটার মানেটা হচ্ছে যে 6/1 বাচ্চার যদি 6 কিলো ওজন হয় তাহলে 1 কিলো হবে প্লেজেন্টা। এটা উদাহরণ দিলাম, 6 কিলো তো বাচ্চাই হয় না, জাস্ট উদাহরণ দিলাম বোঝানোর জন্য। এখানে যেহেতু 1:6 বলেছে, এটা বাচ্চা এটা প্লেজেন্টা, এটাই ভাববে, এটা বাচ্চা এটা প্লেজেন্টা, ওজনটা দেখবে। তো এইভাবে বলেছে, রেশিও হিসাবে বলেছে, ঠিক আছে। পরেরটা চলে আসি, নর্মাল লেন্থ অফ দ্য আম্বালিকাল কর্ড। আম্বালিকাল যে কর্ডটা থাকে তার লেন্থটা কতটা, কোশ্চেন করতে পারে, আম্বালিকাল কর্ডের লেন্থ কতটা নর্মাল, সেটা হচ্ছে 30 to 100 সেন্টিমিটার, ঠিক আছে, 30 থেকে 100 সেন্টিমিটার লম্বা কর্ডটা থাকে। আর যদি অ্যাভারেজ বলো সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, ওকে। এবার চলে আসি আম্বালিকাল কর্ডের কাজ কি, আম্বালিকাল কর্ডের কাজ কি হবে। দেখো এখানে বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আম্বালিকাল কর্ডের 2 থেকে 3টা পয়েন্ট বলবে, সেটা হচ্ছে দ্য আম্বালিকাল কর্ড ইজ এ টিউব লাইক। আম্বালিকাল কর্ডটা হচ্ছে কিন্তু টিউবের মতো, লাইক এ টিউব স্ট্রাকচার। আর এটার কাজ কি হচ্ছে, কানেক্টেড দ্য প্লাজেন্টা টু ডেভেলপিং ফিটাস। এটার কানেক্টিং থাকে, কার সাথে কানেক্টিং থাকে, ফিটাসের সাথে আর প্লেজেন্টার সাথে। দেখবে তোমরা দুটো লক্ষ্য করবে, প্লেজেন্টা এবং ফিটাসের সাথে এই যে আম্বালিকাল কর্ডটা সেটা কিন্তু কানেক্ট থাকে, এটা বলেছে। আর বলেছে দ্য আম্বালিকাল কর্ড ক্যারিজ অক্সিনেটেড ব্লাড।
এই আম্বালিকাল কর্ডের দ্বারা অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে এবং অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য প্লেজেন্টা টু ফিটাস, এবং কি যাচ্ছে, নিউট্রিশন যাচ্ছে। তো কিসের মাধ্যমে যাচ্ছে, প্লেজেন্টা থেকে এই কর্ডের মাধ্যমে, টিউব একটা যেহেতু কর্ডটা, কর্ডের মাধ্যমে গিয়ে ফিটাসে যাচ্ছে। প্লেজেন্টা থেকে কি করছে, নিউট্রিশন কর্ডের মাধ্যমে গিয়ে ফিটাসে যাচ্ছে। এইটাই হচ্ছে আম্বালিকাল কর্ডের কাজ। ওকে, বুঝতে পারলেন? এবার পরের কোশ্চেনে চলে আসে। পরের কোশ্চেন কি বলেছে, আম্বালিকাল কর্ডের মধ্যে কটা আর্টারি এবং কটা ভেন থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কটা আর্টারি এবং কটা ভেন থাকে? দুটো আর্টারি এবং একটা ভেন থাকে, ঠিক আছে? দুটো আর্টারি এবং একটা ভেন থাকে, এটা মনে রাখবে। কিন্তু যখন তৈরি হয় তখন কিন্তু তিনটে আর্টারি থাকে, পরবর্তীকালে একটা আর্টারি কিন্তু বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? সেটা কিন্তু আর দেখা যায় না। টোটাল দুটো আর্টারি থাকে এবং একটা ভেন থাকে। এর মধ্যেও ফের আবার আছে, যদি একটা আর্টারি থাকে এবং একটা ভেন থাকে, তাহলে ফিটাসের কী কী কমপ্লিকেশন দেখতে পাবো, কোশ্চেন করতে পারে কিন্তু। পরের টপিকে চলে আসি। কর্ডের মধ্যে সিঙ্গেল আর্টারি থাকলে কি অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে ফিটাসের মধ্যে, ঠিক আছে? এমন কোশ্চেন করতে পারে। তো এরকম থাকলে কিন্তু দেখো, মেল ফরমেশন অর দ্য কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে, ঠিক আছে? কনজেনিটাল অ্যানোমেলি, বাচ্চা কিন্তু বার্থ ডিফেক্ট হতে পারে যদি এরকম থাকে। আরেকটা এক্সাম্পল দিয়েছে, রেনাল মেল ফরমেশন হতে পারে, না ছেলে না মেয়ে কিছু বোঝা যাবে না। আরেকটা হতে পারে টুইন বেবি হতে পারে, এরকম যদি থাকে কর্ডের মধ্যে। হতে পারে ডিএম ডায়াবেটিস মেলাটাস বেবি হতে পারে। পরের কোশ্চেনে চলে আসে। পরের কোশ্চেন দেখো এখানে, পরের কোশ্চেন, শর্ট কর্ড লেস দেন 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অর 8 ইঞ্চ, এর অ্যাবনর্মালিটি কী হতে পারে? আচ্ছা, এখানে কোশ্চেন করেছে, যদি কর্ডটা 20 সেন্টিমিটারের কম হয় তাহলে কী দেখতে পাবো, ফিটালের কী কমপ্লিকেশন দেখতে পাবো? এখানে বলেছে কজ কী হতে পারে, সেটা হচ্ছে কজেস ফিটাল ডিস্ট্রেস হতে পারে, যেহেতু ছোটো কর্ডটা তাহলে ফিটাল ডিস্ট্রেস হতে পারে, ফেইলার অফ দ্য এক্সটার্নাল ভিশন হতে পারে, আর্লি সেপারেশন অফ দ্য নর্মাল সিচুয়েটেড প্লেজেন্টা, যেহেতু ছোটো কর্ড, তো যখনই সার্ভিক্যাল ডাইলেশন হবে বা লেবার পেনে চলে আসবে, বাচ্চা যেন সামনে আসছে, ইংগেজ হবে, তখনই দেখবে কর্ড প্লেজেন্টও কিন্তু তাড়াতাড়ি সেপারেশন হয়ে যেতে পারে, ডেলিভারির আগেও সেপারেশন হয়ে যেতে পারে, এমন একটা সিচুয়েশন হতে পারে। তো এই হচ্ছে, এরকম থাকলে 20 সেন্টিমিটার যদি থাকে লেস দেন, তাহলে কিন্তু এগুলো কজগুলো চলে আসবে। পরের কোশ্চেনে চলে আসে, সেটা হচ্ছে লং কর্ড হলে কী অসুবিধা? মোর দেন 100 সেন্টিমিটার ওর 40 ইঞ্চ, তাহলে অসুবিধাটা কী লং কর্ডের ক্ষেত্রে? সেটা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই, কর্ড প্রলাপস হতে পারে, যেহেতু কর্ডটা বড়, তো কর্ড সামনে চলে আসতে পারে। বেবি ডেলিভারি হওয়ার আগে কর্ডটাই সামনে চলে আসলো, আগে ডেলিভারি হয়ে গেছে, প্রলাপস হয়ে গেছে। অ্যান্ড কর্ড তো কর্ডটা ইন্টেলিমেন্ট হতে পারে। কর্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বেবি, বাচ্চার গলার মধ্যে, বেবির গলার মধ্যে কর্ড পেঁচিয়ে যেতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, বড় কর্ড হলে। হোয়াট ইজ দ্য কোরিয়ন অ্যান্ড এমিয়ন? তোমরা জানো এমিয়ন কোরিয়ন, খুব ইম্পর্টেন্ট। কোরিয়ন কোন জিনিসটাকে বলবো, কোন মেম্বারেন্সটাকে বলবো, আর এমিয়ন কোন মেম্বারেন্সটাকে বলবো? এখানে বলে আউটার মেম্বারেন্স কল কোরিয়ন আর ইনার মেম্বারেন্স কল এমিয়ন, ঠিক আছে? এটা মনে রাখবে, কোরিয়ন আর এমিয়ন। এবার পরের কোশ্চেনে চলে আসে। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এক কথায় যেহেতু বলেছি যে জাস্ট এক কথায় অ্যান্সার দেওয়ার কথা বলেছি, এরকমই কোশ্চেনগুলো করে থাকে। এবার চলে আসে পরের টপিকে, সেটা কি, নর্মাল অ্যামিওটিক ফ্লুইড ইনটেক্স কতটা থাকে নর্মাল? সেটা হচ্ছে 5 to 25 সেন্টিমিটার, মানে 5 থেকে 25 সেন্টিমিটার থাকে, এটাকে নর্মাল বলে। সেন্টিমিটারে কিন্তু অ্যামিওটিক ফ্লুইড দেখা হয়। এবার চলে আসছে পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য অলিগোহাইড্রোমিনাস? অলিগোহাইড্রোমিনাস কখন বলবো? অ্যামিওটিক ফ্লুইড লেস দেন 5 সেন্টিমিটার ইজ কল অলিগোহাইড্রোমিনাস, যদি 5 সেন্টিমিটারের কম থাকে। এবার কী করে সেন্টিমিটারে আমরা অ্যামিওটিক ফ্লুইড দেখি সেটাও তোমাদেরকে বলে দিব। সেটা কিন্তু ইউজির মধ্যে দিয়ে অ্যাবডোমিনালকে 4টা ভাগে ভাগ করে, ঠিক আছে, 4টা ভাগে ভাগ করার পরে কতগুলো পকেট আছে, পকেট মানে সেখানে অ্যামিওটিক ফ্লুইডগুলো, যেটা হচ্ছে সবথেকে বড় পকেটগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর দৈর্ঘ্য প্রস্থটা দেখে যে কতটা আছে, সেই জন্য এটা বলেছে সেন্টিমিটারে। ওকে, পরের কোশ্চেন দেখো, যেহেতু রিলেটেড
কি রিলেটেড আছে, হোয়াট ইজ দ্য পলিহাইড্রোমিনাস, যেটা কমে যাওয়া কে অলিগোহাইড্রোমিনাস বলে, বেড়ে গেলে ফ্লুইড যদি বেড়ে যায় পলিগোহাইড্রোমিনাস বলবে। এটা বলছে অ্যামনিওটিক ফ্লুইড মোর দেন 25 সেন্টিমিটার ইজ কল পলিহাইড্রোমিনাস। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসে, ফাংশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। এবার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটার কাজ কী, কাজটা জানতে হবে। সেটা হচ্ছে প্রাইমারি ফাংশন, যদি আমরা প্রাইমারি ফাংশন বুঝি সেটা হচ্ছে সাসপেন্ড অ্যান্ড দ্য প্রোটেক্ট দ্য গ্রোয়িং, ঠিক আছে, গ্রোয়িং ফিটাস ফ্রম আউটার জার্ক অ্যান্ড দ্য শকড বাই দ্য কুইচিং প্রেসার। হ্যাঁ, এখানে কথাটা বলেছে, ধরেন এটা প্রাইমারি ফাংশন আমাদের কী করে, সেটা হচ্ছে প্রোটেক্ট দ্য গ্রোয়িং ফিটাস ফ্রম দ্য আউটার জার্ক। ধরেন বাচ্চার যদি ফ্লুইডটা না থাকতো, তাহলে আমরা যদি চিপতাম, বাইরে থেকে কোনো জার্কিং হতো, তাহলে কিন্তু বাচ্চা মানে ফিটালের উপর কিন্তু এফেক্ট পড়তো। যেহেতু ভিতরে ফ্লুইড থাকার কারণে যখনই আমরা একদিকে চাপ দেবো, বাচ্চা দেখবে অটোমেটিক একদিকে চলে যাবে, যেটা জার্ক হয়। ঠিক আছে, কোনো তার আঘাত লাগবে না, কোনো কিছু লাগবে না, সেটাই বলেছে, কোনো শক্ত হবে না আর কোনো প্রেসারও পড়বে না। হেল্প ইন দ্য ডাইলেশন অ্যান্ড দ্য ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক ডিউরিং দ্য ডেলিভারি। আর এটাকে কী করছে, ডাইলেশনের সাহায্য করছে, ইফেসমেন্টেরও সাহায্য করছে, সার্ভিক্স ডাইলেশনেরও জন্য সাহায্য করছে এই ফ্লুইডটা। তো এই হচ্ছে ফাংশন অফ অ্যামনিওটিক ফ্লুইড। পরের কোশ্চেনে চলে আসি এবার, সেটা হচ্ছে অ্যাবনর্মাল কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। কালারটা যদি অ্যাবনর্মাল থাকে সেটা কী কী ইঙ্গিত করবে, ইন্ডিকেট করবে। গ্রিন কালারের ক্ষেত্রে, যদি গ্রিন কালার ধরনের তুমি রাপচার করার পরে তুমি গ্রিন কালার পেলে, তাহলে আমরা কি ইন্ডিকেট করছে, সেটা ইন্ডিকেট করছে ফিটাল ডিস্ট্রেস। তাহলে গ্রিন কালার যদি আমাদের এটা হয়, লাইকারটা হয়, ফ্লুইডটা হয়, তাহলে আমাদের ইন্ডিকেট করছে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। গোল্ডেন কালার হলে ইন্ডিকেট আরএইচ, মানে তার হচ্ছে নেগেটিভ ব্লাড আছে। গ্রিনেস এলো ওর দ্য স্যাফরন কালার যদি থাকে, স্যাফরন কালার যদি হয় বা গ্রিনেস এলো যদি কালার হয়, বুঝে নিতে হবে পোস্ট ম্যাচুরিটি। ঠিক আছে, তার হচ্ছে ডেলিভারি হওয়ার পার হয়ে গেছে, টাইমটা থাকে তো, ধরনে 9 মান্থে হওয়ার কথা, 9 মান্থ পার হয়ে গেছে, বা ধরনে 42 নর্মাল পোস্ট টাইমের ক্ষেত্রে, তো পোস্ট টাইম পার হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে বলছে পোস্ট ম্যাচুরিটি। এবার চলে এসে ডার্ক কালার যদি থাকে, কি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কনসেলেট হ্যামারেজ। ডার্ক মানে তো ব্লাড কালারে আসলে হ্যামারেজ, এপিএইচ যেটা মনে করি। আর হচ্ছে ডার্ক ব্রাউন কালার টোবাকো জুস, সেটা হবে ইন্ডিকেট করবে আইইউডি, ইন্ট্রা ইউট্রাইন ডেট। ঠিক আছে, এবার চলে আসি পরের কোশ্চেনে। ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফিল্ড বাই দ্য মাদার। একটা মা কখন তার ফিটাল মুভমেন্ট বুঝতে পারবে, কত উইকের মধ্যে, সেটা হচ্ছে 20 to 25 উইক। কত 20 উইক আছে, সেই জন্য অ্যাভারেজ 20 থেকে 25 উইকের মধ্যে। তবে এটা বুঝতে পারবে কি আরও কম উইকের মধ্যে বুঝতে পারে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স মাদার। সে বুঝতে পারে 16 থেকে 18 উইকের মধ্যে। এক্সপিরিয়েন্স মাদার কি, যাদের বাচ্চা অলরেডি হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, তারা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, সেটাকে বলে এক্সপিরিয়েন্স মাদার। এবার পরের কোশ্চেনে চলে আসি, ফিটাস হ্যাজ অ্যাবিলিটি টু হিয়ার। ফিটাস কখন শুনতে পাওয়ার সক্ষমতা থাকে, কোন উইকের মধ্যে শুনতে পায়, পেটের মধ্যেই শুনতে পাবে, সেটা হচ্ছে 24 উইকের মধ্যে। ঠিক আছে, যখন 24 উইকে তখন তার অ্যাবিলিটি চলে আসে শোনার। পরের কোশ্চেনগুলো জেনে নেব আমরা। ঠিক আছে, ভালো করে দেখে নেব পরের কোশ্চেনগুলো। কোশ্চেনটা বলেছে হার্টবিট ইজ ডিটেক্ট বাই দ্য ডপলার। আচ্ছা, ডপলারের দ্বারা হার্টবিট কোন উইকের মধ্যে স্টার্ট হয়ে যায়, 10 থেকে 12 উইকের মধ্যে হার্টবিট শোনা যায়। ঠিক আছে, এখানে আরেকটা বলেছে যে ইউজির ক্ষেত্রে, ধরুন ইউজি করলাম, সেখানে হার্টবিট আমরা শুনতে পাই 6 উইকের মধ্যেই শুনতে পাবো, কিন্তু ডপলারের কথা বললে 10 থেকে 12 উইক বলবে। আরেকটা এখানে বলে যে 20 উইকস বাই দ্য ফেটোস্কোপ তোমরা দেখেছো, যেটা স্টেথোস্কোপ, ফেটোস্কোপ, এগুলো দিয়ে আমরা যদি চেক করি হার্ট রেট, সেটা হবে 20 উইকের মধ্যে তারপরে পাবো। ওকে, পরের টপিকে মানে পরের কোশ্চেনে চলে আসি, সেটা হবে কিডনি বিগিং টু ফর্ম ইউরিন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিডনির মধ্যে যে ইউরিনটা আসে
ফর্মে চলে আসে তখন কত উইকের মধ্যে, সেটা হচ্ছে 12 উইক, 12 উইকের মধ্যে। ইডিটির ফুল ফর্ম কী? ইডিটির ফুল ফর্ম তোমরা সবাই জানো, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। পরের কোশ্চিনে চলে আসি, সেই কোশ্চিনটা কি তোমাদেরকে জানিয়ে দিই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এলএমপি ফুল ফর্ম কি? ফার্স্ট ডে অফ লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড। পরের কোশ্চেন চলে আসছো, প্রিটার্ম লেবার ওর প্রিমেচুর লেবার। প্রিটার্ম কি? প্রিটার্ম হচ্ছে লেবার দ্যাট স্টার্ট আফটার 20 উইকস দ্যাট বিফোর কমপ্লিশন অফ দ্য 30 উইকস 37 উইক ফর্ম দ্য লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড। তাহলে এখানে বলেছে যে আফটার 20 উইকস, প্রিটার্ম কখন বলবো? 20 উইকের পরে, এবং কি বলেছে কমপ্লিকেশন 37 উইকের আগে, এটাকে বলা হয় প্রি টার্ম লেবার। তবে এখানে বলেছে ফ্রম দ্য লাস্ট মিনস্ট্রুয়াল সার্কেল। এটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে তার কাছ থেকে জানতে হবে এলএমপিটা, তখনই কিন্তু বুঝতে পারবে। এলএমপি ঠিকঠাক না জানলে কিন্তু এই যে গোলমাল হয়ে যাবে। কী কী কারণে এই প্রিটার্ম হয়? সেটা হচ্ছে প্রিভিয়াস হিস্টোরি না জানার কারণে, হতে পারে অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়েছে, আরও হতে পারে প্রি এক্লাম্পসিয়া, পলিহাইড্রোমিনাস এপিএইচ প্রেজেন্ট ইন প্রেগনেন্সি, ইন্ট্রাইউটেরাইন ডেথ, মাল্টিপল প্রেগনেন্সি, প্লেজেন্টা অ্যাবনর্মালিটি, এসব কারণে কিন্তু প্রিটার্ম দেখা যায়। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চিন অনেক আছে, অনেক কোশ্চিন আছে, তবে আমি পুরোটা শেষ করব না। আজকে লেবারের আগে পর্যন্ত, লেবারের পরে আরেকটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে স্টেজ অফ লেবারের, মানে লেবারে যখন পেশেন্ট যাবে, একটা মাদার যাবে লেবারে, তখন থেকে যেগুলো কোশ্চিন হয় সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখন লেবারের আগের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। সেকেন্ড ভিডিওটাতে আমি আপলোড করব ম্যাটার্নিটি, সেটা হচ্ছে লেবারের পরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে দুটো ভাগে ভাগ করবো, মানে দুটো পার্টে আমি আপলোড করব, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে বলে আমি দুটো পার্টে আলোচনাটা করব। আচ্ছা, এবার এটা আলোচনা করলাম, এবার আলোচনা করব পোস্ট ম্যাচুরিটি অর হচ্ছে পোস্ট টার্ম প্রেগনেন্সি। তো এটা দেখে নেবে, যেমন হচ্ছে প্রি টার্ম, পোস্ট টার্ম, এগুলো দেখে নেবে। তবে আমি এখানে আলোচনা করছি প্রলেপস আম্বালিকাল কর্ড ডিফিনিশন। বললাম আগে, লং যদি থাকে কর্ড, আম্বালিকাল কর্ড, তখনই কিন্তু প্রলেপস হয়। তো তার কারণটা কি? প্রলেপস, আম্বালিকাল কর্ড, এগুলো বলেছে। প্রিমেচুর এক্সপালশন যদি হয় অফ লোব অফ আম্বালিকাল কর্ড, তখন একটা কী হয়ে যায়, লম্বা যেহেতু আম্বালিকাল কর্ড থাকে, ইন্টু দ্য সার্ভিক্যাল অর দ্য ভিজেনাল ক্যানাল, সার্ভিক এবং ভিজেনাল ক্যানাল দিয়ে ডিউরিং দ্য লেবার বিফোর এঙ্গেজমেন্ট। মানে কি বলতো, ফিটাস এঙ্গেজ হয়নি তার আগে কি করেছে, আম্বালিকাল কর্ড বাইরে চলে আসছে, এটাকে বলা হয় প্রলেপস আম্বালিকাল কর্ড। বুঝতে পারলে? পরের টপিক এইটা দেখো, কোশ্চেনটা, সেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামারেজ। এপিএইচ বলতে কী বুঝো? এটা বলছে এক্সক্লুসিভ ব্লাড লস ফ্রম, আর এখানে বলছে ইন্টু জেনিটালিয়াল ট্র্যাক হতে পারে আফটার 28 উইকস অফ দ্য প্রেগনেন্সি টু বিফোর দ্য বার্থ অফ বেবি। এটাকে বলে অ্যান্টিপার্টাম হ্যামারেজ। আইইউডি ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডেথ। পরের কোশ্চেনে চলে আসি, কোশ্চেন অনেক আছে, এটা নিয়ে আলোচনা করে শেষ করে দেবো। পরের পার্টটা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব ম্যাটার্নিটির। হোয়াট ইজ দ্য অ্যাব্রপশন অফ দ্য প্লেজেন্টা? অ্যাব্রপশন জিনিসটা কি? অ্যাব্রপশন হচ্ছে প্রিমেচিওর সেপারেশন অফ প্লেজেন্টা। প্রিমেচিওর যদি থাকে তাহলে দেখবে সেপারেশন আগে থেকেই হয়ে যায় ফ্রম ইউট্রাইন ওয়াল আফটার 20 উইকস অফ দ্য জেস্টেশনাল টু বিফোর ডেলিভারি অফ ফিটাল, মানে ডেলিভারি হওয়ার আগেই। আর এখানে বলেছে যে 20 উইকস, আফটার 20 উইক আর ডেলিভারি হওয়ার আগে প্লেজেন্টা যদি সেপারেশন হয়ে যায় তাকে অ্যাব্রপশন প্লেজেন্টা বলে। বলতে পারে দ্য ডিফারেন্সেশন অফ অ্যাবর্শন অ্যান্ড মিসক্যারেজ। এটা তোমরা নিজেরাই দেখে নেবে, অ্যাবর্শন কী জিনিসটা, মিসক্যারেজ জিনিসটা কী। ঠিক আছে, পরেরটাতে চলে আসি, পরের কোশ্চেনে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিটাল ডিস্ট্রেস, অথবা কখন ফিটাল ডিস্ট্রেস বলবো। বলছে ফিটাল ডিস্ট্রেস ইজ এ সাইন দ্যাট ইয়োর বেবি ইজ নট ওয়েল। ফিটাল ডিস্ট্রেসে বলা হয়েছে এটা একটা মাত্র সাইন যেটা ধরতে পারা যায়, বুঝতে পারা যায় যে বেবি ভালো নেই, নট ওয়েল। আরেকটা বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাপারচার লেস দেন
100 পার মিনিট, ঠিক আছে, বিট পার মিনিট অর মোর দেন 160 বিট পার মিনিট। এটা যেহেতু নর্মাল একটা আছে, এর থেকে বেশি হলে বা এর থেকে কম হলেই ফিটাল ডিস্টেন্স বলবো, ঠিক আছে। এবার চলে আসি পরের কোশ্চিনে। পরের কোশ্চিন কী বলেছে? বলেছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলতে কী বোঝো? আগের বার ধরেছিল, পরের বছরও ধরেছিল, কন্টিনিউ 2 থেকে 3 বছর এটা ধরে। ইমপ্লেন্টেশন অফ দ্য ফার্টিলাইজ ওভাম আউটসাইড দ্য ইউট্রাইন টিউব প্রেগনেন্সি, ইট ইজ মোস্ট কমনলি, কী বলেছে? ইট ইজ মোস্ট কমনলি, ঠিক আছে। তো এখানে বলেছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি কি, যে ইমপ্লেন্টেশন অফ দ্য ফার্টিলাইজ ওভাম, ঠিক আছে। ওভাম যে তৈরি হয় সেটা কোথায় তৈরি হয়? সেটা প্রথমে যায় কোথায়? ওভারিজে যায়, সেখান থেকে ফিলিপিয়ান থেকে চলে আসে আবার ইউট্রাইন ক্যাভিটির মধ্যে। কিন্তু এখানে বলেছে ওভাম আউটসাইড দ্য ইউট্রাইন টিউব প্রেগনেন্সি, মানে হচ্ছে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে কিন্তু কী বলছে, প্রেগনেন্সি থাকছে না, সেটা কিন্তু ইউট্রাইনের অন্য জায়গায়, যেমন হতে পারে ফিলিপিয়ান টিউবের মধ্যে ফার্টিলাইজ হয়ে গেল। এই যে হওয়া মানে হচ্ছে ইউট্রাইন ক্যাভিটি ছাড়া অন্য জায়গায় ফার্টিলাইজার হওয়াকে অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলে, ঠিক আছে। ইলডারলি কখন বলবো? এ ওম্যান হু ইজ 35 ইয়ার্স অফ এজ ওল্ডার প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, কারণ 35 বছর হয়ে গেছে তারপরে সে বাচ্চা নিয়েছে, এটাকে কিন্তু এল্ডারলি প্রাইমি গ্রাভিটা বলবো, ঠিক আছে। বয়স 35-এর পরে যদি বাচ্চা নেয় তখন কিন্তু এটাকে বলে এল্ডারলি প্রাইমি গ্রাভিটা। পরের কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে গ্র্যান্ড মাল্টিপেরা। গ্র্যান্ড মাল্টিপেরা হচ্ছে বলেছে এখানে এ ওমেন হু হ্যাজ গিভেন বার্থ 7 or more টাইম, 7 টাইমের যদি 7টা বাচ্চার বেশি যদি হয়ে থাকে তাহলে গ্র্যান্ড মাল্টিপেরা বলবো। হোয়াট ইজ দ্য প্রলংড লেবার? প্রলংড লেবার কখন হবে, মানে অনেক দেরিতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবনর্মালিটি, স্লো প্রোগ্রেস অফ দ্য লেবার, স্লো প্রোগ্রেস হচ্ছে ধীর গতিতে, লাস্টিং মোর দ্যান 20 আওয়ার্স, 20 ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো ডেলিভারি হচ্ছে না, সেটাকে প্রলংড লেবার বলে। পরের কোশ্চেন এখানে দেখে নাও, খুব সুন্দর কোশ্চেন। এখানে বলেছে GTPL ফুল ফর্মগুলো জেনে নাও। জি থেকে গ্রাভিটা, টি থেকে টার্ম বার্থ, পি থেকে প্রিটার্ম বার্থ, এ থেকে অ্যাবর্শন, এল থেকে লাইভ চিলড্রেন। তো এই ছিল ম্যাটার্নিটি সাবজেক্টের, ঠিক আছে, কিছু কোশ্চেন। তবে একবারে তো শেষ করা যাবে না, আমি 2টো পার্টে তোমাদের ভিডিও আপলোড করব। আমি এখানে যেগুলো তুলে ধরেছিলাম টপিক ম্যাটার্নিটির, দেখো তোমাদেরকে বলেছিলাম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেনস্ট্রুয়াল সার্কেল, মেথড অফ দ্য অবস্ট্রাকটিক এক্সামিনেশন, যতটা পেরেছি আলোচনাটা করেছি। এবার আমি পরে যে আলোচনা করব সেটা হচ্ছে লেবার, ঠিক আছে। লেবার থেকে আমি আলোচনা করব। লেবারটা অনেক বড় একটা টপিক, এখান থেকে পুরো 1 ঘন্টার টপিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে, অনেক হেল্পফুল হবে ইন্টারভিউর ক্ষেত্রে। তোমরা এগুলো সুন্দর করে নোটস তৈরি করে রাখো, ঠিক আছে। আর এই যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, অবশ্যই তোমরা লাইক করবে, পছন্দ হলে লাইক করবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কি দেখতে চাইছো, কি চাইছো সেটাও কমেন্ট করে জানাবে। আর লাস্টে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে হাজির হবো, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।